হিন্দু ব্রাহ্মণের মেয়ে মাথায় হিজাব করে ওখানে ঈদের মঞ্চতে আল্লাহু আকবার করছে। ধর্মীয় মঞ্চ থেকে যত রাজ্যের রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য সব দিচ্ছে। এটা কোনো সাম্প্রদায়িকতা নয়। মুখ্যমন্ত্রী ঈদের জন্য বলেছেন কালকে যে আমি ঈদের জন্য তাড়াতাড়ি লন্ডন থেকে চলে এসেছি। লন্ডন থেকে কলকাতা ঈদের জন্য আসতে পারছেন, মোটাবাড়িতে হিন্দুরা মার খাচ্ছে, সেখানে যেতে পারছেন না কলকাতা থেকে। হিন্দুরা কি সারাক্ষণ বসে আছে মার খাওয়ার জন্য? মার খাওয়ার ঠেকা নিয়ে আছে হিন্দুরা। আর আমরা হিন্দুরাই কি শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতির ঠেকা নিয়ে বসে আছি? একটা হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তিনি নিজের ধর্মকে কখনো গন্ধ ধর্ম বলতে পারে? आप लोगों के बाप का हिंदुस्तान नहीं है। আপনারা যারা বলছেন যে যারা किसी के बाप का हिंदुस्तान थोड़ी है, নিশ্চয়, কিন্তু এটা অ্যাপ্লিকেবল তাদের জন্য যারা দেশকে ভালোবাসে, যারা হিন্দু ধর্মকে সম্মান করে, যারা হিন্দু ধর্মকে অপমান করে, যারা হিন্দু ধর্মের প্রতি খুব মন্তব্য করে, যারা দেশ বিরোধী চিন্তা ভাবনা রাখে, তাদের জন্য দেশটা নয়। আমি হিন্দু এটা বলতে আমার লজ্জা হবে কেন? আমি হিন্দু এটা বলতে আমি গর্ববোধ করবো না কেন? মাথায় হিজাব পরে তো রেড মাঠে ছিলেন, দেখবো তো রামনবমীর মিছিলে, কোন রামনবমীর মিছিলে মাথায় ফেটটি বেঁধে হাঁটেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কত করুণ পরিস্থিতি। এখন দেবাংশুকে দিয়ে পোস্ট করা তো তৃণমূলের লোকেরা মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছেন। হিন্দু ব্রাহ্মণের মেয়ে মাথায় হিজাব করে ওখানে ঈদের মঞ্চতে আল্লাহু আকবার করছে। ধর্মীয় মঞ্চ থেকে যত রাজ্যের রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য সব দিচ্ছে। এটা কোনো সাম্প্রদায়িকতা নয়। কিন্তু আমরা যখন হিন্দুদের পক্ষে কথা বলি, যখন হিন্দুরা আক্রান্ত তাদের পক্ষে কথা বলি, তখন আমরা সাম্প্রদায়িক। মুখ্যমন্ত্রী ঈদের জন্য বলেছেন কালকে যে আমি ঈদের জন্য তাড়াতাড়ি লন্ডন থেকে চলে এসেছি। লন্ডন থেকে কলকাতা ঈদের জন্য আসতে পারছেন, মোটাবাড়িতে হিন্দুরা মার খাচ্ছে, সেখানে যেতে পারছেন না কলকাতা থেকে। আমরা যখন সেই হিন্দুদের পক্ষে কথা বলছি, আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। এখন মুখ্যমন্ত্রী 30% কথা ভেবে মুখ্যমন্ত্রী যা খুশি তাই করতে পারে, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ 70% হিন্দুদের পক্ষে যদি কথা বলি, তাহলে আমরা সাম্প্রদায়িক হয়ে যাব। আমরা বলছি আমরা এই সাম্প্রদায়িকতার মুকুট মাথায় পরে সারাটা জীবন চলতে রাখি। আমরা 70% কথা বলবো, আমরা হিন্দুদের পক্ষে কথা বলবো। আমরা যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত, আমরা তাদের পাশে দাঁড়াবো, প্রয়োজনে হিন্দুদেরকে বলবো রিটালিয়েট করার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, একটা বিশেষ দল বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, ওদের একটাই আওয়াজ, দাঙ্গা করো। কিন্তু এখানে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না। দেখুন, আমি বলছি ইতিহাসের পাতা উল্টে দেখুন, আক্রমণকারী আর আক্রান্ত কারা কারা হয়েছে। এই যে আক্রমণকারী হিসেবে কারা চিহ্নিত, মুখ্যমন্ত্রী যাদের মঞ্চে গিয়ে ওখানে গিয়ে তোল্লাই দিয়েছে, তারাই চিরকাল ইতিহাসের পাতায় আক্রমণকারী হিসেবে চিহ্নিত। হিন্দুরা কখনো আক্রমণ করতে যায়নি, কিন্তু যেই সময় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, হিন্দুরা যখন রিটালিয়েট করেছে, এরা ল্যাজ গুটিয়ে পালিয়েছে। তো মুশকিলটা হচ্ছে আমাদের যে কথা, বারবার করে যে কথা, দাঙ্গা লাগানোর জায়গা থেকে হিন্দুরা কখনোই দাঙ্গা লাগাতে যাবে না, হিন্দুরা কখনোই ঝুট ঝামেলা করবে না। কিন্তু আমরা বলছি হিন্দুদের উপরে আক্রমণ হলে যে মোথাবাড়িতে হচ্ছে, বড়বড়িয়ায় হয়েছে, নওদাতে হয়েছে, হিন্দুরা কি সারাক্ষণ বসে আছে মার খাওয়ার জন্য? মার খাওয়ার ঠেকা নিয়ে আছে হিন্দুরা। আর আমরা হিন্দুরাই কি শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতির ঠেকা নিয়ে বসে আছি? সাম্প্রদায়িক সম্প্রীতির নামক দোকানটি আমরা বন্ধ করে দিয়েছি। যেমন করবে তেমন পাবে। এবং আমি হিন্দুদেরও বলবো, প্রয়োজনে দরকার পড়লে রিটালিয়েট করতে হবে। নিজের ধর্ম রক্ষার্থে, নিজের ধর্মকে বাঁচাতে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। দিনের পর দিন কি হিন্দুরা শুধু মার খাবে আর আমরা মুখে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা শুনবো? ডবল কুসুম কেসের গল্প শুনে যাবো, একই বৃন্তে দুটো কুসুম। আর হিন্দুদেরকে মেরে পিঠে চামড়া ঝাড়িয়ে দেবে, বাড়ি ভাঙচুর করবে। হিন্দুরা কতক্ষণ অব্দি অপেক্ষা করবে? আজ মোটা বাড়িতে হচ্ছে, কালকে যতক্ষণ অব্দি আমার বাড়িতে হচ্ছেন ততক্ষণ অব্দি অপেক্ষা করবো? ঈদের মঞ্চ থেকেই তিনি বলছেন হাম গন্দে ধর্ম কো নেহি মানতা হ্যায়। কত বড় দুর্ভাগ্য। এই কদিন আগে বলেছিলেন না হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে। আমার আজকে বলতে খারাপ লাগছে, ওনার পরিচয় নিয়ে আমার সন্দেহ আছে। একটা হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তিনি নিজের ধর্মকে কখনো গন্ধ ধর্ম বলতে পারে? আমি তো বলছি আমার ওনার পরিচয় সম্পর্কে আমার খুব সন্দেহ আছে, ওনার নিজস্ব পরিচয় সম্পর্কে আমার সন্দেহ আছে। একটা হিন্দু বাড়ির মেয়ে কখনো নিজের ধর্মকে গন্ধ ধর্ম বলতে পারে? মুসলমানদের ধর্মটাকে গন্ধ ধর্ম বলে দেখাচ্ছে। এই যে ওরা আজকে মোতাবাড়িতে এত মারছে, ধরছে, করছে, পুলিশের সামনে বলছে সব হিন্দুদের মুছে দেবো, পুলিশ অসহায়ের মতন দাঁড়িয়ে আছে। বলুক তো মুসলমানদের ধর্মটাকে গন্ধা ধর্ম। হিন্দুদের মহাকুম্ভ কিছু মানুষ মারা গেল, সেটা কখনোই কাম্য না, তাদের আমরা আত্মার শান্তি কামনা করি।
হজেও তো মারা গেছে, কুম্ভটাকে মৃত্যু কুম্ভ বলা যায়, হজটাকে মৃত্যুর হজ বলে দেখাতে দিতে লজ্জা লাগে। আমি বারবার করে বলছি, আমার এই মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজেকে হিন্দু ব্রাহ্মণ কন্যা বলে আখ্যা দেয়, আমার তার পরিচয় সম্পর্কেও এখন যথেষ্ট সন্দেহ আছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি বলছেন ওরা বিভাজন চায়, ওদের প্ররোচনায় পা দেবেন না। যে বাংলা থেকে তারা 18টা সিট পেয়েছে, তার মধ্যে 6টা সিটে বাংলার মানুষই তাদের হারিয়ে দিয়েছে। অভিষেকের সাফ বার্তা, যারা বাংলাকে ভাগ করতে চাইছে তাদের মনে রাখা উচিত যে চাঁদ দেখে কুচির ঈদ পালন হয়, সেই চাঁদ দেখেই কিন্তু করোয়া চৌথে উপোস ভঙ্গ করা হয়। যে ছুরি দিয়ে আমরা ফল কাটি, আবার সেই ছুরি দিয়ে জেহাদিরা গলা কাটে। আমরা বলছি যে এই যে পরিস্থিতিটা আজকে তৈরি হচ্ছে, এই যে এত অহমিকা একটা বোধ চলে এসছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মধ্যে, এটা 2006 সালে সিপিএম নেতাদের মধ্যেও ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আমরা 235 ওরা 30 এই ধরনের কথাবার্তা বলার সাহসিকতা দেখিয়েছিলেন সেই সময়। তো তারপরে কি হয়েছে, পরবর্তী ফল আমরা সবাই জানি। সিপিএম এর কি অবস্থা হয়েছে, সিপিএম এর আজকে কি পরিস্থিতি, সেই করুণ দুর্দশার কথা আমরা সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা তাদের এই অহংকার বোধটা, তাদের যেটা কাজ করছে, এর ফল তাদেরকে ভুগতে হবে। 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে আমরা এই রাজ্যে আইনের শাসন কি হয় সেটা আমরা বোঝাবো। কোন মুখ্যমন্ত্রী, কোন সরকারের মন্ত্রী এই ধরনের কোন ঈদের মঞ্চেও যাবেন না, আর কোন ধর্মীয় মঞ্চ থেকে কোন সম্প্রদায়কে উস্কানিমূলক বক্তব্যও রাখবে না। সেখানে কোনো বিশেষ সম্প্রদায়ের হিম্মত হবে না তখন রাস্তা গোটা আটকে নামাজ পড়া, ভোর 4টের সময় কানে মাথা খেয়ে যখন মানুষ গভীর নিদ্রা আচ্ছন্ন থাকে তখন জোরে জোরে আজান বাজানো, এগুলো সব উত্তরপ্রদেশ, গুজরাট সব জায়গায় বন্ধ। কিন্তু এটা আইনের শাসন এস্টাবলিশ করা খুব দরকার। বলছেন চাঁদ সূর্যের কোনো ধর্ম নেই, যে হাওয়ায় আমরা শ্বাস নিই সেই হাওয়ায় কোনো ধর্ম হয় না। রাহাত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বলছেন সভি কা খুন হ্যায় শামিল ইহা মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়। অভিষেক বলছেন বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। কিসিকে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়, এই ধরনের কথাবার্তা তো অবশ্যই, কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল। হিন্দুদের জন্য হিন্দুস্তান, যারা মুসলমান তাদের জন্য পাকিস্তান। যেই সমস্ত মুসলমান মানুষ এখানে রয়ে গেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, তাদের আমরা ভালোবাসি। কিন্তু যেই সমস্ত মুসলমান মানুষ দেশকে ভালোবাসে না, যারা রাষ্ট্রবিরোধী, যারা হিন্দু ধর্মকে সম্মান করে না, এখানে হিন্দু ধর্মকে, এখানে পাকিস্তানে যান না, পাকিস্তানে গিয়ে করুন এসবগুলো, কে বারণ করেছে? বাংলাদেশে গিয়ে করুন, ওখানে হিন্দুদের কি করুণ অবস্থা সেখানকার মানুষজন জানে। বাংলাদেশে এখন হিন্দুদের কি অবস্থা সারা বিশ্ব দেখছে। আমরা বলছি যে হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলিমদের জন্য পাকিস্তান। সেই সমস্ত মুসলিম যারা এই দেশকে ভালোবাসে, যারা হিন্দু ধর্মকে সম্মান করে, আমরাও তাদেরকে সম্মান করি, ভালোবাসি। কিন্তু যে সমস্ত জেহাদি মানসিকতার মুসলমানরা রয়েছেন, যারা রাষ্ট্রবিরোধী, যারা হিন্দু ধর্ম বিরোধী, তাদেরকে বলবো ভাই এই দেশটা তোমাদের নয়। आप लोगों के बाप का हिंदुस्तान नहीं है। আপনারা যারা বলছেন যে যারা কিসিকে বাপ কা হিন্দুস্তান থোড়ি है, নিশ্চয়, কিন্তু এটা অ্যাপ্লিকেবল তাদের জন্য যারা দেশকে ভালোবাসে, যারা হিন্দু ধর্মকে সম্মান করে। যারা হিন্দু ধর্মকে অপমান করে, যারা হিন্দু ধর্মের প্রতি কুমন্তব্য করে, যারা দেশ বিরোধী চিন্তা ভাবনা রাখে, তাদের জন্য দেশটা নয়। এবং আমরা এটা বারবার বলছি, জোর গলায় বলছি, তাতে কেউ কিছু খারাপ ভাবলে আমাদের কিচ্ছু এসে যায় না। তৃণমূল সংসদ আরো কথা বলছেন যে কেউ বলছে হিন্দুরা বিপদে আছে, কেউ বলছে মুসলিমরা বিপদে আছেন, কিন্তু আমি বলবো বিজেপির বন্ধুরা চোখ ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানি বিপদে আছে। হিন্দুস্তান কতটা বিপদে আছে, হিন্দুস্তান কতটা ভালো আছে, সেটা সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে। আজকের যা পরিস্থিতি, আজকের যা অবস্থা, সারা বিশ্বের কাছে ভারতবর্ষের যা অবস্থা, সেটা যারা রাষ্ট্রবাদী, যারা দেশপ্রেমী, তারা সবাই বুঝতে পারছে। কিন্তু যারা দেশ বিরোধী, যারা রাষ্ট্রবিরোধী, তাদের চোখে তো হিন্দুস্তানটা ভালো লাগবে না, এই ভারতবর্ষটা তাদের চোখে ভালো লাগবে না। কারণ এখানে তো দেশ বিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এখানে দেশ বিরোধী কার্যকলাপ করতে হলে সোজা জেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, তার বিরুদ্ধে যা যথাযথভাবে অ্যাকশন নেওয়া হবে। এখন উত্তরপ্রদেশে যান, যে সমস্ত দেশ বিরোধী মুসলমানরা রয়েছে, যারা জিহাদি মুসলমান যারা রয়েছে, তাদের ভালো লাগছে না উত্তরপ্রদেশে। কেন ভালো লাগছে না? কারণ সেখানে আইনের শাসন চলছে। রাস্তায় শুধুমাত্র ফেজ টুপি পরে বেরিয়ে গেলে হেলমেট না পরার ছাড়পত্রটা সেখানে মিলছে না।
সেখানে রাস্তা আটকে নামাজ পড়া যাচ্ছে না, সেখানে ভোর 4টে-5টার সময় ওই লাউড স্পিকার বাজিয়ে তারস্বরে আজান চলছে না। ধর্মীয় আচার আচরণ শৃঙ্খলা মেনে হবে। তো সেই জিনিসগুলো সেই জন্য তাদের ভারতবর্ষটাকে ভালো লাগছে না, কি করা যাবে। কৌস্তবদা, আমরা অক্সফোর্ডে কেলগ কলেজে যে মুখ্যমন্ত্রীর ভাষণ, সেখানকার ঘটনা আমরা দেখেছি, এবং সেখানে যে মুখ্যমন্ত্রীকে বেশ আক্রমণের মুখে পড়তে হয়েছিল, ওখানকার যারা সাধারণ মানুষ যারা এসেছিলেন তারা যে বিভিন্ন রকম প্রশ্ন করে উত্তক্ত করেছিলেন মুখ্যমন্ত্রীকে, সেটা আমরা দেখেছি। সেই প্রসঙ্গও তো টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। উত্তক্ত কেউ করেনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছে, একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছে, মুখ্যমন্ত্রী জবাব দিতে পারেনি। তো মুখ্যমন্ত্রী সেই কেলগ কলেজের সেশনের কথাও টেনে এনেছেন এবং বলছেন যে ওরা জানতে চেয়েছে যে আমি হিন্দু কিনা। আমি পরিষ্কার বলেছি আমি শুধু হিন্দু না, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের। আচ্ছা, এটা কোনোদিনও হয়? একটা মানুষ তার রিলিজিয়ন কি সব হতে পারে? সে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব হতে পারে? এটা বলে তুই নিজের পরিচয়টাকে অপমান করছে। নিজের পরিচয়টাকে, আমি তো এই জন্যই বলেছি সন্দেহ আছে, নিজের পরিচয় সম্পর্কিত বিষয় এই জায়গাটা অপমানিত করছে, নিজের পরিবারের লোকজনকে অপমান করছে, নিজের পিতামাতাকে অপমান করছে। এটা কোনোদিনও হয়? আমি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবই এক হয়ে যাও? আমি হিন্দু এটা বলতে আমার লজ্জা হবে কেন? আমি হিন্দু এটা বলতে আমি গর্ববোধ করবো না কেন? মাথায় হিজাব পরে তো রেড রোডের মাঠে ছিলেন, দেখবো তো রামনবমীর মিছিলে, কোন রামনবমীর মিছিলে মাথায় ফেটটি বেঁধে হাঁটেন? গেরুয়া ফেটটি বেঁধে কোন রামনবমীর মিছিলটা হাঁটেন? মুখ্যমন্ত্রীর এই ধরনের কার্যকলাপ, বারংবার বলছি যে হিন্দুদেরকে আঘাত দেওয়া বা এইটা করার পরিকল্পিত ভাবে তার জেহাদি ভোট ব্যাংকের জন্য হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত দেওয়াটা খুব সোজা, তাই জন্য তিনি করছেন। আমি এখনো আপনাদের মাধ্যমে বলবো হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এটা অস্তিত্ব রক্ষার লড়াই, অস্তিত্বকে রক্ষা করার লড়াই। এরপরই নাম না করে বাম বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা একসঙ্গে টিকিট কেটে ওখানে গিয়ে ধর্মের রাজনীতি করতে চেয়েছিল, নতুন করে আবার দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, প্ররোচনায় পা দেবেন না। মনে রাখবেন আপনাদের সঙ্গে দিদি রয়েছে, বাংলায় বিভাজনের বামেদেরকে তো প্রাসঙ্গিক করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় বাম? এখানে সিপিএম এর কিছু নেই, ওখানে আবার এসে ভাই ইউকে হয়ে যাবে। প্রাসঙ্গিক তো করছে মমতা বন্দ্যোপাধ্যায়, নাহলে ব্যাগে করে এরকম ছবি নিয়ে ঘোরে মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে সিপিএম কে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, মানে শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া সিপিএম কে। কারণ সিপিএম তো মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা করছে, হিন্দু ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সিটে জিতিয়েছে তো লোকসভা নির্বাচন, বিভিন্ন জায়গায় করেছে। তো সিপিএম কে এই রাজ্যে প্রাসঙ্গিক করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের কতটা করুণ অবস্থা সেটা সবাই তো আমরা দেখতে পাচ্ছি, শুধু দলের বাইরে নয়, দলের ভেতরেও দলের লোকেরা মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছে না। দেখো কি করুণ অবস্থা, কালকে দেবাংশুকে দিয়ে পোস্ট করিয়েছে, দিদি রে কথা বলো রে, কথা বলো রে। কি খারাপ পরিস্থিতি, বুঝতে পারছো? মুখ্যমন্ত্রী আরো বলছেন যারা উল্টো পাল্টা বলছে বলতে দিন, কিন্তু তাতে কান দেবেন না, তাতে গুরুত্ব পেয়ে যাবে। লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে, নিজেদের ইজ্জত রক্ষায় আমরা একাই 100। আপনাদের সবকা সাথ সবকা বিকাশের স্লোগান মিথ্যে। আমাকে যত পারুন গালাগালি দিন, আমার সঙ্গে আপনারা আছেন, আমি আর কিছু পরোয়া করি না। কোনো দাঙ্গা করতে দেবেন না। ওদের স্লোগান দাঙ্গা করো, আমাদের স্লোগান দাঙ্গা রোখো, ওদের ফাঁদে পা দেবেন না। এই মুখ্যমন্ত্রী যা পারছে বলে যাচ্ছে। 26 সালে সরকার পরিবর্তন হবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তার আগে যা পারছেন বলে যাচ্ছেন। দাঙ্গা করার অভিসন্ধি কোনোদিনই ভারতীয় জনতা পার্টির নেই বা হিন্দু ধর্মের যারা মানুষজন আছে তাদের নেই। আমরা বারবার আক্রান্ত হলে আমরা রিটালিয়েট করব, এটা জোর গলায় বলছি। আমরা বারবার মার খাবো, প্রশাসন কিছু করবে না, প্রশাসনের সামনে বলবে হিন্দুদের মুছে দেওয়া হবে, আর হিন্দুরা বাড়িতে হাতের উপর হাত রেখে বসে থাকবে। এটা যদি মুখ্যমন্ত্রী ভেবে থাকেন, মূর্খের স্বর্গে বাস করছেন। চোখের সামনে আমাদের মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হতে দেব না, চোখের সামনে আমাদের বাড়িঘরদের জ্বলতে দেব না, চোখের সামনে আমাদের ধর্মের উপরে আক্রমণ হতে দেব না। প্রশাসন যদি সচেষ্ট ভূমিকা নেয়, প্রশাসন যদি সঠিক ভূমিকা নেয়, তাহলে খুব ভালো কথা। যদি প্রশাসন কোনো ভূমিকা না নেয়, হিন্দুরা হিন্দুদেরটা বুঝে নেওয়ার মতন ক্ষমতা রাখে। রিটালিয়েট করলে কি হতে পারে, তারপরেরটা যা হওয়ার হবে, কনসিকুয়েন্সেস উইল ফলো। কিন্তু আমরা চোখের সামনে নিজেদের ধর্মকে এইভাবে মাটিতে মিশে যেতে দেখতে পারবো না, এটা মুখ্যমন্ত্রী বুঝে নিন ভালো করে।
কিন্তু মিশে তো যাচ্ছে, কারণ একদিকে দেখুন সরস্বতী পুজোর জন্য হাইকোর্ট থেকে নির্দেশ নিয়ে আসছে, তাই তো বললাম যে দিনের পর দিন হচ্ছে, এবার রিটালিয়েশন করার সময়। বাংলাদেশ মোথাবাড়ি জ্বলছে, গোটা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, জাগ্রত হতে হবে, মাথায় রাখতে হবে যে আজ মোথাবাড়ি, কাল আপনার বাড়ি। যদি নিজের বাড়ির জন্য অপেক্ষা করে বসে থাকেন তাহলে বসেই থাকবেন। ইটস হাই টাইম মাঠে নামুন। আর আরেকটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে কৌস্তব দা, যে 200 বছরের ব্রিটিশ শাসনে আমাদের দেশের বহু মানুষকে কিন্তু প্রাণ দিতে হয়েছে। তাদের মধ্যে কিছু জনের নাম আমরা ইতিহাসের পাতায় দেখেছি, বহু মানুষ এমন আছে যারা ইতিহাসের পাতায় আসতে পারেননি, কিন্তু তারাও প্রচুর কষ্ট পেয়েছেন, তারাও নিজেদের প্রাণ দিয়েছেন দেশের জন্য। সেখানে দাঁড়িয়ে ইংরেজদের কাছে আমরা কৃতজ্ঞ, এমন কথা মুখ্যমন্ত্রী বলে এসেছেন সেই ইউকেতে দাঁড়িয়ে, লন্ডনে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী হয়ে এমন কথা তিনি বলতে পারলেন কি করে? একজন ভারতীয় হয়ে ভারতের ইতিহাসকে তিনি অগ্রাহ্য করে এত বড় কথা বলে আসতে কি করে পারলেন? আমাদের তো এটা লজ্জার বিষয় বলে মনে হচ্ছে। লজ্জা মানে চূড়ান্ত লজ্জা, চূড়ান্ত লজ্জা। এবং এই ধরনের দেশ বিরোধী মানসিকতার মুখ্যমন্ত্রী কেন কোনো সরকারি পদে থাকার যোগ্য তিনি নন। কিন্তু নিজের দেশকে ছোট করা, যে নিজের দেশকে ভালোবাসে না তিনি আর কি করবেন? তিনি তার এই দেশে রাজনীতি করার তার অধিকার আছে? এটা আমাদের মাথা হেড করে দিয়েছে, মানে ব্রিটেনের মাটিতে আমাদের নিজেদের মাথা হেড করে দিয়েছে। পিভি নরসিমহা রাও একটা সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ইউনাইটেড নেশনসে সরকারের পক্ষে কথা বলার জন্য অটল বিহারী বাজপেয়ীকে পাঠিয়েছিলেন। সেখানে অটল বিহারী বাজপেয়ী যখন বক্তৃতা করেছিলেন, কোনো সময় তিনি সরকারের বিরোধী এটা বোঝানোর জন্য সরকারকে কোনো সময় বিড়ম্বনায় ফেলেননি। তিনি সরকারের পক্ষে কথা বলেছিলেন ইউনাইটেড নেশনসে, দেশের মাথা উঁচু করেছিলেন, দেশের নাম উজ্জ্বল করেছিলেন। এটাই তফাৎ ভারতীয় জনতা পার্টির কারোর সাথে অন্যান্যদের। আমাদের কাছে দেশ আগে, তারপর সবকিছু। সেটা ব্ল্যাক ম্যাজিক, যোগ্যরা হয়ে যাচ্ছেন অযোগ্য। এবার মাদ্রাসায় দুর্নীতির খোঁজ, অভিযোগ উঠছে মাদ্রাসা নিয়োগে যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে অযোগ্যদের ঠাঁই দিচ্ছেন একাংশের পরীক্ষকরা। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এই প্রসঙ্গে একটি রিপোর্ট পেশ করেছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়টাই এইভাবেই চালাতে চান, যাতে করে বেকার ছেলেমেয়েরা চাকরি না পায়। তাদের দিনের পর দিন এই পরিস্থিতিটা যে তৈরি হচ্ছে, চাকরি নিয়ে যে জট তৈরি হচ্ছে, এর পেছনে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুচারু চিন্তা ভাবনা রয়েছে। প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া এমন কিছু করা যাতে করে গোটা চাকরির প্রক্রিয়াটা আটকে যায়। কারণ সরকারটা তো প্র্যাকটিক্যালি ভিখারি সরকার হয়ে গেছে, কোনো রেভিনিউ জেনারেশন নেই, কোনো বিজনেস, শুধু ডায়ালগের উপরে সরকার চলছে। তো এছাড়া উপায় নেই। একটা শেষ প্রশ্ন করবো দাদা, যে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য একটা পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি লিখেছেন যে নেত্রীর অপমানে কেন সবাই চুপ থাকেন, লড়াইয়ের সময় কেন ঘুমন, অসময় কোথায় হারিয়ে যান, এবং এলাকায় একটা মিছিল কেন বার করেন। বললাম মমতা বন্দ্যোপাধ্যায় কত করুণ পরিস্থিতি। এখন দেবাংশুকে দিয়ে পোস্ট করা তো তৃণমূলের লোকেরা মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছেন, এর থেকে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে? কিন্তু হঠাৎ করে কি হলো যে তিনি এই জাতীয় এত লম্বা পোস্ট করতে বাধ্য হলেন? সে ওর একটুখানি দলে নাম্বার বাড়ানোর জন্য, তো আমি কত বড় চামচা এটা বোঝানোর জন্য। কিন্তু খারাপ পরিস্থিতি, এটা খুব খারাপ পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতিটা অত্যন্ত করুণ, দেখে খারাপ লাগছে, দুঃখ লাগছে। তৃণমূল কংগ্রেস তো বারবারই বলছে যে 2026-এর ভোটে তারাই রাজার মতো জিতে আসবেন, তাহলে সেখানে কি মনে করছেন যে তৃণমূলের অবস্থা এতটাই খারাপ? সেটা ভোটের রেজাল্ট যখন বেরোবে তখন বাংলার মানুষ দেখতে পারবে 70% ক্ষমতা বেশি না 30% ক্ষমতা বেশি।